আজকে আমরা জানব মাধ্যমিক ইতিহাসের ইতিহাস ধারণা প্রথম অধ্যায়ে যে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান আছে তার মধ্যে সরকারি নথিপত্র পড়ছে। সরকারি নথিপত্র আধুনিক ভারতের ইতিহাসের উপাদান বলা যেতে পারে। সেই আরও উপাদান আছে, যেমন আত্মজীবনী, স্মৃতিকথা, তারপরে সংবাদপত্র, সাময়িকপত্র, চিঠিপত্র। তার মধ্যে আজকে আলোচনা করব আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্র কতটা গুরুত্বপূর্ণ। এই সরকারি নথিপত্র একজন ঐতিহাসিকের কাছে কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তবে সরকারি নথিপত্র বলতে কি বোঝায়? সরকারি নথিপত্র হলো যে সরকারের বিভিন্ন আদেশ, উপদেশ এবং পদক্ষেপ এই নথিপত্রে উল্লেখ থাকে। অর্থাৎ সরকার বলতে এখানে আমরা ব্রিটিশ সরকারের কথা বলতে পারি। ব্রিটিশ সরকার আমাদের দেশে যখন শাসন চালাচ্ছিল তাদের কি ধরনের মনোভাব ছিল, তাদের আদেশ কেমন ছিল, উদ্যোগ কেমন ছিল, পদক্ষেপ কেমন ছিল, এই বিষয়গুলো সরকারি নথিপত্র ঘাটলে আমরা পেয়ে যাই। এই সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয়, তোমরা মনে রাখবে, মহাফেজখানায়। দিল্লিতে আমাদের কেন্দ্রীয় মহাফেজখানা আছে, ঠিক আছে? এবার সরকারি নথিপত্র কেন একজন ঐতিহাসিকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেইগুলো পরপর আমরা জানব। প্রথমে যদি বলি যে এই আধুনিক ভারতের ইতিহাস চর্চা করতে গিয়ে ঐতিহাসিকরা সরকারি নথিপত্র থেকে জানতে পেরেছে যে স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন ও মঠকে ব্রিটিশ সরকার একটা সন্ত্রাসবাদীদের কার্যকলাপ হিসাবে দেখত। ইতিহাস চর্চা করতে গিয়ে ঐতিহাসিকরা দেখেছে যে স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ এবং মিশনকে ব্রিটিশ সরকার সুনজরে দেখত না। তারা কি দেখত? যে এইখানে নাকি সন্ত্রাসবাদীদের কার্যকলাপ চলে। কিন্তু স্বামী বিবেকানন্দ যে রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠিত করেছিল একদমই কিন্তু সেটা নয়। কিন্তু ব্রিটিশ সরকার এরকম নজরে দেখত। তবে এই সরকারি নথিপত্র যদি ঐতিহাসিকরা না পড়তেন তাহলে এই বিষয়টা জানতে পারতেন না। তারপর আবার আমরা বলতে পারি যে নেতাজি সুভাষচন্দ্রের যে অন্তর্ধান, অর্থাৎ তিনি যে হঠাৎ করে মারা গেলেন না কি হলো, সেটা সম্পর্কে এখন ঐতিহাসিকদের মধ্যে দ্বন্দ্ব আছে। তাই ঐতিহাসিক মহলে বা গবেষক মহলে এখন দাবি উঠছে যে নেতাজি সম্পর্কে যে সমস্ত প্রতিবেদন আছে, ঠিক আছে, সেই প্রতিবেদনগুলো মানুষের সামনে উপস্থাপন করতে, ঠিক আছে? অর্থাৎ অল্প কিছু পেয়েছেন সুভাষচন্দ্র বোসের সম্পর্কে ফাইলগুলো, সরকারি নথিপত্রগুলো, কিন্তু সম্পূর্ণ ঐতিহাসিকরা পাননি। তাই বিভিন্ন মহল থেকে দাবি তোলা হচ্ছে যে এই সুভাষচন্দ্র বসুর যে ফাইলগুলো আছে, নেতাজি সম্পর্কিত ফাইল, সেইগুলো উপস্থাপন করার একটা দাবি তোলা হচ্ছে, ঠিক আছে? এরপরে আমরা যদি দেখি যে আমাদের দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে মন্বন্তর তৈরি হয়েছিল বাংলায়, সে মন্বন্তর তৈরির পেছনে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের ভীষণ রকমভাবে ভূমিকা ছিল। অর্থাৎ মন্বন্তর হয়েছে ধরে নাও উইনস্টন চার্চিলের জন্যই। ঐতিহাসিকরা এই সিদ্ধান্তে উপনীত হতে পেরেছেন সরকারি নথিপত্র ঘেঁটে উইনস্টন চার্চিল উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলায় মন্বন্তর সৃষ্টি করার চেষ্টা করেছিল, আর অবশ্যই তিনি সফল হয়েছিল, ঠিক আছে? তারা ইংল্যান্ড কি ধরনের নজরদারি চালাতো বাংলার যে বিপ্লবী আন্দোলনকে, সেইটাও আমরা সরকারি নথিপত্র ঘাটলেই জানতে পারি বা পেরেছি, ঐতিহাসিকরা পেরেছে। তারপরে আরও আছে, তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কি, আমরা জানি লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে বাংলা বিভাজনের সিদ্ধান্ত নিয়েছিল, ঠিক আছে? সে বাংলা বিভাজনের সিদ্ধান্ত নিয়েছিল, তারা বলেছিল যে এই জায়গাটা অনেক বেশি সংখ্যক মানুষ আছে, তাই আমাদের একার পক্ষে সম্ভব নয় শাসন করা, তাই এটাকে ভাগ করতে হবে, বাংলাকে ভাগ করতে হবে।
পশ্চিমবঙ্গ বর্তমানে যেটা আছে সেটা ছিল হিন্দু মেজরিটি, হিন্দু সংখ্যাগরিষ্ঠ মানুষ বেশি ছিল, তাই পশ্চিমবঙ্গ এবং আসামের কিছু জায়গা নিয়ে তৈরি হবে পশ্চিমবঙ্গ। আর পূর্ব দিকের অংশ যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি আছে সেই দিকটা হবে মুসলিম সম্প্রদায়ের সমৃদ্ধ জায়গা। এবার তাদের উদ্দেশ্য ছিল এই নয় যে শাসন করতে পারছি না তার জন্য ছোট করছি, তাদের উদ্দেশ্য ছিল কি যে বাংলায় যে ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছে, সব থেকে বড়সড় যে বিপ্লবী আন্দোলনগুলো চলছে সেইগুলো যাতে আর ভবিষ্যতে আরও বড়সড় না হতে পারে, বাংলার যে বিপ্লবী আন্দোলন যাতে অঙ্কুরেই নষ্ট হয়ে যায়, সেই উদ্দেশ্যেই বাংলা বিভাজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জন বোডরিককে লেখা কার্জনের চিঠি থেকে ঐতিহাসিকরা জানতে পেরেছে, অর্থাৎ জন বোডরিককে লর্ড কার্জন চিঠি লিখেছিল। সেই চিঠি পড়েই ঐতিহাসিকরা এই সিদ্ধান্তে এসেছিল যে বাংলা ভাগের উদ্দেশ্য ছিল তাদের হিন্দু মুসলিম একটা যে ঐক্য আছে সেটাকে ফাটল ধরানো। তারপরে হান্টার কমিশনের রিপোর্ট থেকে আমরা জানতে পারি যে সেই সময়কার ভারতের শিক্ষা ব্যবস্থা, হান্টার কমিশন রিপোর্ট ধরে নাও 1882 সালে, সেই সময়কার ভারতের শিক্ষা ব্যবস্থা ও সংখ্যালঘুদের অবস্থা কেমন ছিল সেটা সম্পর্কে আমরা জানতে পারি। তারপর জেপি গ্রান্ট নিযুক্ত নীল কমিশনের রিপোর্ট 1860 থেকে আমরা এটা জানতে পারি যে নীল চাষের মাধ্যমে বাংলার যে কৃষি ব্যবস্থা ছিল সেটাকে সম্পূর্ণরূপে নষ্ট করে তুলেছিল। কৃষি অর্থনীতি একবারে নিম্নে নামিয়ে এনেছিল নীল চাষের মাধ্যমে, খাদ্যশস্যের পরিবর্তে নীল চাষ করাতে বাধ্য করত। তার জন্য যে বাংলা এবং অন্যান্য জায়গার যে অর্থনীতি একদম নিচে নামিয়ে এনেছিল ব্রিটিশ সরকার, সেইটা আমরা এটা পড়লেই জানতে পারি। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে সরকারি নথিপত্র একজন ঐতিহাসিকের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাই সরকারি নথিপত্র আমাদের আজকে আধুনিক ইতিহাস চর্চার একটা বড়সড় উপাদান। সেখান থেকে আমরা বৈপ্লবিক কর্মকাণ্ড কেমন চালিয়েছিল এবং সেই বৈপ্লবিক কর্মকাণ্ডের ওপর ব্রিটিশ সরকার কেমন নজরদারি রাখত সেটা আমরা জানতে পারি। বিভিন্ন কমিশনের রিপোর্ট যেমন হান্টার কমিশন, নীল কমিশনের রিপোর্ট থেকে আমরা শিক্ষা ব্যবস্থা এবং নীল চাষিদের কথা জানতে পারি। তারপরে আন্দোলন, ভারতের যে বিপ্লবী আন্দোলন চলতো সেই আন্দোলন দমন করার জন্য ব্রিটিশ সরকার কোন কোন সিদ্ধান্ত নিয়েছিল সেই বিষয়গুলো জানতে পারি। যেমন বঙ্গভঙ্গ করার সিদ্ধান্ত নিয়েছিল যাতে হিন্দু মুসলিম ঐক্য ফাটল ধরে, এটা একটা আন্দোলনের দমন নীতি হতে পারে। তারপর ব্রিটিশ সরকার ভারতীয় যে সমস্ত মানুষ বিভিন্ন সংস্কারমূলক কাজের জন্য প্রতিষ্ঠান তৈরি করত, যেমন স্বামী বিবেকানন্দ ধর্মীয় দিক থেকে এবং শিক্ষা দিক থেকে বাঙালি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেছিল। সে রামকৃষ্ণ মঠ আমাদের বাংলার মানুষের জন্য একটা সমাজ সংস্কারের অঙ্গ ছিল, কিন্তু ব্রিটিশ সরকার এটাকে সুনজরেই দেখেনি। ব্রিটিশ সরকার ভাবতো এটা নাকি এখানে নাকি সন্ত্রাসবাদীদের কার্যকলাপ হয়। তারপরে আমাদের একজন ঐতিহাসিক, তা যদি ইতিহাস রচনা করতে হয়, আধুনিক ভারতের ইতিহাস চর্চা করতে হয়, তবে সরকারি নথিপত্র থেকে জানতে পারবে বা নেতাজির বিভিন্ন ফাইল ঘেটেই জানতে পারবে আসলে রহস্যটা কি নেতাজিকে অন্তর্ধান করার। কিন্তু নেতাজির যে অন্তর্ধানের রহস্য সেখানে অনেক ফাইল এখনও জনসমক্ষে আনা হয়নি, তাই ঐতিহাসিকদের মধ্যেও একটা কৌতূহল আছে আসলে সেখানে কি আছে। তাই আমরা বলতে পারি, উপসংহারে যদি বলি, শেষমেশ যদি বলি, যে সরকারি নথিপত্র এমন একটা উপাদান যা ইতিহাসে যেগুলো সত্যতা এখনো বের হয়নি, অর্থাৎ আমাদের চোখে কোন একটা জিনিস যদি ভালো থাকে, ব্রিটিশ সরকার কী ধরনের ভাবনা চিন্তা নিয়ে সেই জিনিসটাকে দেখতো সেইটাই সরকারি নথিপত্র খুঁজে বের করা যায়। তারপর শাসক, আমাদের দেশে যে ব্রিটিশ শাসন চলছিল সেই শাসন করার সময় তারা যে দমনপীড়ন নীতি নিয়েছিল আর তার প্রতিক্রিয়া আমরা কিভাবে দিয়েছি সেটা খুব ভালো রকমভাবে বুঝতে গেলে সরকারি নথিপত্র ঘেঁটে দেখতে হবে। কিন্তু তবুও আমাদের মনে রাখতে হবে যে সমস্ত সরকারি নথিপত্রতে সবসময় সত্যতা নাও পাওয়া যেতে পারে। তবে বোঝা গেল সরকারি নথিপত্র কী
এবং সরকারি নথিপত্র থেকে একজন ঐতিহাসিক এবং আধুনিক ভারতের ইতিহাস চর্চার জন্য সরকারি নথিপত্র কতটা গুরুত্বপূর্ণ, ঐতিহাসিকের কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং আধুনিক ভারতের ইতিহাস চর্চা করার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইখান থেকে প্রশ্ন আসতে পারে যে সরকারি নথিপত্র কিভাবে ইতিহাস চর্চার উপাদান হিসাবে গুরুত্বপূর্ণ এবং সরকারি নথিপত্র থেকে ইতিহাস রচনা করার সময় কোন কোন সাবধানতা অবলম্বন করা যেতে পারে, বা 2 নম্বরের প্রশ্ন দিতে পারে যে সরকারি নথিপত্র কি। ঠিক আছে, 4 নম্বরের প্রশ্ন আসতে পারে সরকারি নথিপত্রের গুরুত্ব, 2 নম্বরের প্রশ্ন আসবে সরকারি নথিপত্র কি, আর 1 নম্বরের প্রশ্ন যদি আসে যে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়, সেটা হবে মহাপেজখানায়। ঠিক আছে, যাই আসুক সরকারি নথিপত্র থেকে 4 নম্বরের গুরুত্বটাই বিশেষ করে আসবে। ঠিক আছে, তবে আজকের জন্য এইটুকুই। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে সরকারি নথিপত্র হলো। এরপরে আসবে যে আত্মজীবনী ও স্মৃতিকথা। ঠিক আছে, ভালো থাকবে। জয় হিন্দ।